আশুলিয়ার ভ্যানের লাশের স্তূপ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কাফি গ্রেফতার। শাহজালাল বিমানবন্দর দিয়ে চেষ্টা করছিলেন পালিয়ে যাবার। জোড়াতালি দিয়ে চলছে রাজধানীর মিরপুর থানার কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগুন দেওয়ার পাশাপাশি চালানো হয় লুটতরাজ। থানা তো কিছুদিন আগে যে দুর্যোগ অবস্থা গেছে, তাদের থানার ভিতরে ভয়ভীতি কাজ করতেই পারে। ঠিকভাবে আমাকে সেবা দিচ্ছে, জিডি করলাম, জিডি সবকিছু আমাকে হস্তান্তর করলো। এখন আমি বলবো না যে আমরা পরিপূর্ণ পারতেছি, আমরা পরিপূর্ণ পারার জন্য প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করতেছি। 9 বছরেও মেলেনি সাতক্ষীরার গ্রাম্য চিকিৎসক জনির সন্ধান। পুলিশের বিরুদ্ধে বিনা কারণে তুলে নেয়ার অভিযোগ। ওসি এমজাদ শেখ আমার 3 মাস অন্তঃসত্ত্বা বৌমারে তার রুমে ডেকে অকথ্য ভাষায় গালাগালি দেয়, বলে তোর ছেলেরে যেটা বলতে বলি স্বীকার করতে বল। আপনার ছেলে স্বীকার করতে বললেন যে আমি জঙ্গি, কিন্তু অত স্বীকার করিনি, ওটা না। স্টোর কিপারের ইশারায় চলছে সুনামগঞ্জ সদর হাসপাতাল। ভুতুরে বিল দেখিয়ে কেনাকাটা, বিলে সই না দেয় তত্ত্বাবধায়কের উপর হামলা। অনিয়ম রোধে কর অব্যাহতি সুবিধার লাগাম টানবে এনবিআর। অপপ্রয়োগ বন্ধে কর প্রশাসনের অটোমেশন কার্যকরের তাগিদ। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সাফারের আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 29তম বিসিএস এর কর্মকর্তা কাফি সাফার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে ছাত্র জনতার উপরে পুলিশের হামলার ঘটনায় নেতৃত্বে ছিলেন। দর্শক, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, যেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তবে তার আগে একটি খবর, সেটি আপনাদেরকে জানিয়ে এই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো। মোহাম্মদপুরের একটি খবর আছে। ওমরা করতে যাওয়ার সময় সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কক্সবাজারের ইয়াবা সম্রাট খ্যাত বদির ক্যাশিয়ার সালাউদ্দিন। বিমান ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই তাকে নামিয়ে আনেন র্যাব সদস্যরা। উখিয়া রেল স্টেশনে ছাত্র জনতার আনন্দ মিছিল এবং বিএনপি অফিসে অতর্কিত হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এবং এজাহারের 2 নম্বর আসামি সালাউদ্দিন। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন বিকেলে বিজয় মিছিল বের করে ছাত্র জনতা। সে সময় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সহ বিএনপি অফিসে হামলা চালানোর ঘটনায় নেতৃত্বে ছিলেন সালাউদ্দিন। তিনি ইয়াবা সম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ক্যাশিয়ার হিসেবেও ব্যাপক পরিচিত। 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে থাকা সালাউদ্দিন সিলেট বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে প্লেনে ওঠেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে সেখানে হানা দেয় র্যাব। নির্ধারিত সিটে বসে থাকা সালাউদ্দিনকে নামিয়ে আনেন তারা। গোয়েন্দা রিপোর্ট বলছে, মাদক সম্রাট হিসেবে খ্যাত সালাউদ্দিনের বাবা সাধারণ একজন ড্রাইভার। এলাকায় জাফর ড্রাইভার নামে পরিচিত। ছোট্ট একটি কাপড়ের দোকান থাকলেও তার আয়ের মূল উৎস ইয়াবা। কয়েক বছরে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান সালাউদ্দিন। নিজেই গড়ে তোলেন ইয়াবা সিন্ডিকেট। এর আগে সালাউদ্দিনের মাদক ব্যবসার গুরু সাবেক এমপি আব্দুর রহমান বদিকে 20 আগস্ট চট্টগ্রামের জিসি মোড় থেকে গ্রেফতার দেখায় র্যাব। বর্তমানে কারাগারে আছেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে রাজধানীর মিরপুর মডেল থানাতেও আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। এখন থানার পেছনের একটি ভবনে জোড়াতালি দিয়ে কোনো রকমের কার্যক্রম চলছে। রাজধানীর থানার পুলিশিং কার্যক্রম নিয়ে সহকর্মী রাব্বি সিদ্দিকীর ধারাবাহিক প্রতিবেদনের আজ 3য় পর্ব দেখবেন। আর ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার।
ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন দেশ জুড়ে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এমন ক্ষোভ থেকে বাদ যায়নি মিরপুর মডেল থানাও। এখন পোড়া ও ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে 3তলা ভবনটি। পোড়া গন্ধ যায়নি এখনো। ভেতরে প্রবেশ করতেই ভাঙাচোরা দেয়াল, দরজা, জানালা আর পোড়া আসবাবের স্তূপ। ভবনটি ব্যবহার উপযোগী করতে চেষ্টা চলছে। জরাজীর্ণ থানাকে নতুন রূপে সাজাতে ব্যস্ত রাজমিস্ত্রি। মিরপুর থানা পুড়ে ছাই হয়ে গেছে, তাই কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে পুলিশিং কার্যক্রম। এদিকে থানা ভবনের পেছনের একটি ভবন থেকে সেবা দেওয়ার চেষ্টা চলছে, তবে সেবা নিতে আসা মানুষের ভিড় তেমন নেই। এক একজন এক এক রুমে বসে বসে কাজ করতেছে, ওখানেই আমরা সেবা নেই। থানা তো কিছুদিন আগে যে দুর্যোগ অবস্থা গেছে, তাদের থানার ভিতরে ভয়ভীতি কাজ করতেই পারে তাদের ভিতরে। ঠিকভাবে আমাকে সেবা দিচ্ছে, জিডি করলাম, জিডি সবকিছু আমাকে হস্তান্তর করলো। সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। এখন আমি বলবো না যে আমরা পরিপূর্ণ পারতেছি, আমরা পরিপূর্ণ পারার জন্য প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা পারবো। গণ আন্দোলনের পর অনেক পুলিশ সদস্যের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। তাদের মনোবল ফেরানোর চেষ্টা করছে পুলিশ সদর দপ্তর। এজন্য দেশবাসীর সহযোগিতা জরুরি মনে করছেন তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, সাভারের আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 29তম বিসিএসের কর্মকর্তা কাফি সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে ছাত্র জনতার উপরে পুলিশের হামলার ঘটনায় নেতৃত্বে ছিলেন। 5 আগস্ট 2024 দুপুর থেকে বিজয় উল্লাস ঢাকা সহ সারা দেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এদিনের ভিডিওতে দেখা যায় নৃশংস খণ্ডচিত্র। কাঠের ভ্যানে কয়েক স্তর মরদেহ, তার উপর গুলিবিদ্ধ আরও একজনকে ধানের বস্তার মতো ছুটছেন দুজন। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। জানা যায় ঢাকার অদূরে আশুলিয়া থানায় প্রধান ফটকের সামনে সড়কে ঘটেছে এ বর্বর ঘটনা। সেদিন ভ্যানে মোট আন্দোলনরত ছাত্র জনতার 6টি মরদেহ তোলা হয়। শনিবার বিকেল পর্যন্ত পরিচয় পাওয়া গেছে 4 জনের। তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। এই গুলিতে 6 জনে মারে এবং ভ্যান দিয়ে লাশ নিয়ে এসে এখানে পেট্রোল দিয়ে জ্বালাই দেয় আর কি। তাদের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা, বাকি 2 জনের পরিচয় পাওয়া যায়নি। বর্বর এই হত্যাকাণ্ডে সাভারে কর্মরত ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি। সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে নেওয়া হয় ডিবি অফিসে। জানা গেছে 29তম বিসিএসের কর্মকর্তা কাফি সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের ছাত্র জনতার ওপর পুলিশের হামলার ঘটনায় নেতৃত্বে ছিলেন। সে সকল হামলায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন 75 জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 450 শতাধিক। উল্লেখ্য, আশুলিয়ায় ভ্যানের ওপর মরদেহের স্তূপের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকার পুলিশ সুপার আহমেদ মুইদ বলেছেন, ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি। আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটা ব্যাপারে তদন্ত করছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। জারিন অর্নি, যমুনা নিউজ। 2016 সালের 8 আগস্ট সাতক্ষীরা থানা থেকে নিখোঁজ হন গ্রাম্য চিকিৎসক মোখলেসুর রহমান জনি। এরপর থেকে আর তার সন্ধান মেলেনি। ছেলের ছবি বুকে নিয়ে গেল 9টি বছর ধরে কাঁদছেন বাবা মা। সরকারের কাছে সন্তানের খোঁজ চান তারা। অগাধ বিশ্বাস মহান সৃষ্টিকর্তার উপরে যে আমার ছেলে আল্লাহ পাক রেখে দিয়েছে, যে অসহায় দুঃখী মানুষের সেবা করে মাস গেলি মা বাবার কাছে ভিক্ষার আত্মার্থ
এভাবে আজও কাঁদছেন বাবা, অপেক্ষা করছেন কবে ফিরবে ছেলে। 2016 সালের 4 আগস্ট রাত 9টার দিকে বাবার জন্য ওষুধ কিনতে কুকরালি বাড়ি থেকে শহরে আসেন মোখলেছুর রহমান জনি। পরিবারের অভিযোগ, কোনো কারণ ছাড়াই জনিকে আটক করে এসআই হিমেল। থানায় কাটে 4 দিন, তারপর থেকেই নিখোঁজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গেছি, ওনার কাছেও কোনো হেল্প পাই নাই। তারপরে হাইকোর্টে রিট করি, হাইকোর্ট তদন্ত হয়, হাইকোর্ট সাতক্ষীরা কোর্টের ওপর তদন্ত দেয়। হাবিবুল্লাহ মাহমুদ সাহেব উনি 1 মাস ধরে তদন্ত করে চার্জশিট প্লেস করে। জনির বাবার অভিযোগ, থানায় ছেলের উপর নির্যাতনের পাশাপাশি তাকেও গুলি করার হুমকি দেয়া হয়। জনি জীবিত না মৃত জানা নেই পরিবারের। সরকারের কাছে শুধু ছেলেকে ফিরে পাওয়ার আকুতি। ওসি এমজাদ শেখ আমার 3 মাস অন্তঃসত্ত্বা বৌমারে তার রুমে ডেকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। বলে তোর ছেলেরে যেটা বলতে বলি স্বীকার করতে বল। বলে আমার ছেলেকে আমার সামনে নিয়ে আইছে, আমার মানি খোলাতি আইছে। সন্তানের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন মা। জানান, 1 কোটি টাকার বিনিময়ে জনিকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনার ছেলে স্বীকার করতে বললেন যে আমি জঙ্গি, কিন্তু অত স্বীকার করিনি, ওটা না স্বীকার করিনি। কত টাকা চেয়েছিল? 1 কোটি ইমদাদ চাইছিল। এলাকাবাসীও জানাই, শান্ত স্বভাবের জনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। হিংসা বিদ্বেষ তার সাথে তোর মধ্যে কিনেছিল না। সে সবসময় তার ধ্যান ধারণা ছিল একা চলতো এবং ডাক্তারি করতো। তার সাথে গন্ডগোল কিছু করতো না, কোনো দলের মধ্যে ছিল না, ও ডাক্তারি করতো আর দুটো কইতে পুষতো। জনির আব্বা যেভাবে কান্নাকাটি করে তাতে মনে করেন আমাদেরই খারাপ লাগে যে তার সন্তানটা নাই। সাতক্ষীরা থানা পুলিশের এই আটক ছেল থেকেই নিখোঁজ হন মোখলেছুর রহমান জনি। তবে এ নিয়ে কোনো কথাই বলতে রাজি হয়নি থানা পুলিশ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে, মানুষের দুর্ভোগ কমেনি। এখন বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে বানের জল নামছে। 5 উপজেলার মানুষ এখনও পানিবন্দী এবং স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। চরম ভোগান্তিতে সেখানকার 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী, দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। 28 জন প্রাণ হারিয়েছেন। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত, চলছে ঘুরে দাঁড়াবার চেষ্টা। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল, এমনটি বলছেন দুর্গতরা। নোয়াখালীতে এখনও জলমগ্ন 7 উপজেলা। কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগবালাই ছড়াচ্ছে। ধানের উপরে পানি আছে, পানি নামতেছে না। আস্তে আস্তে ধীর গতিতে যেভাবে আসছে সেভাবে আস্তে আস্তে ধীর গতিতে পানি নামতেছে। পানি আর কত সহ্য করি, আইতে তো আইসান, যাইতে তো বহুত দেরি। বানগুলো কাটি দিতে তো আগে ভাগে ভালো। পানির কারণে মানুষের কর্ম করতে পারে না, ইনকাম করতে পারে না, খাওয়া দাওয়া অনেক জায়গা মিলা, কেউ পাইতেছে না খানা। এ পর্যায়ে আমরা লক্ষ্মীপুরে যাচ্ছি। আমাদের সহকর্মী আনিস কবির আছেন সেখানে। আনিস, লক্ষ্মীপুরে যেহেতু ধীর গতিতে পানি নামতে শুরু করেছে, আশ্রয় কেন্দ্র থেকে তো নিশ্চয়ই মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন, কি অবস্থা দেখছেন জানাবেন? বৃষ্টি আসলে পানি যে ধীর গতিতে নামছে, যার কারণে মানুষের কিন্তু এখনো মধ্যে আতঙ্ক রয়ে গেছে। কখন এই পানিগুলো কবে নাগাদ নামতে পারে এখনো পর্যন্ত বলা অনিশ্চিত। আর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যে পানির এখনো বর্তমানে কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছেন, কোথাও হাঁটু পর্যন্ত পানি রয়েছেন, সেই পানিগুলো কিন্তু একবারে নামার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না। যার কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে এবং যে বর্তমানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা কবে নাগাদ বাড়িতে ফিরবেন সেটি এখনো কিন্তু অনিশ্চিত হিসেবে বলা যাচ্ছে। তবে এই পানিগুলোর কারণে বর্তমানে লক্ষ্মীপুর জেলায় যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং মানুষের রোগবালাই দেখা দিয়েছে এবং মানুষের মধ্যে যে
জনজীবনে এক ধরনের অস্বস্তিকর দেখা দিচ্ছে, যার কারণে মানুষ বলছেন যে আমরা বিভিন্ন সময় যে তারা যে কর্ম করে খাওয়া চলাফেরা করতো সেটি এখন বন্ধ হয়ে গেছে। এখন মানুষের বলতেছে কবে যে এই পানিগুলো নামবে, সেই ব্যবস্থা যদি দ্রুত করা হয় তাহলে কিন্তু এই তাদের কর্মসংস্থান তারা ফিরতে পারবে এবং মানুষের জনজীবনে তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে। তবে এই পানিগুলো না নামার একটি মাত্র কারণ হচ্ছে লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে সেই খালগুলোর বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছেন স্থানীয়রা এবং প্রভাবশালীরা এবং রাজনীতি বিভিন্ন নেতাকর্মীরা, যার কারণে পানিগুলো কোনোভাবে নামার সম্ভব হচ্ছে না। তবে জেলা প্রশাসক এই বিষয়ে একটি উদ্যোগ নিয়েছেন যে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সমন্বয় করে তিনি দ্রুত এই বাঁধগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করবেন এবং বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা রয়েছে সেগুলো যদি দ্রুত পরিষ্কার নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে মোটামুটি পানিগুলো খুব দ্রুত নেমে যাবে। না হয় কিন্তু মানুষের যে দুর্ভোগ রয়েছে এই দুর্ভোগ কিন্তু কাটবে না বলে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে প্রায় বিভিন্ন উপজেলায় যেগুলো দুর্গম এলাকাগুলো রয়েছে সেগুলিতে কিন্তু এখন পর্যন্ত বিশুদ্ধ পানি বা ত্রাণ এখন কিন্তু পৌঁছাতে পারেনি, কারণ এখনো সড়কের বিভিন্ন স্থানে পানি তেমন একটা কমতে দেখা যায়নি, যার কারণে সেই দুর্গম এলাকাগুলোতে পানি কিন্তু এখনো পর্যাপ্ত রয়েছেন এবং নৌকা ছাড়া আছে এখানে এখনো যাওয়া যাচ্ছে না। এই অবস্থা এই পানি যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই দুর্গম এলাকাগুলো আরো বিপর্যয় হবে এবং জনজীবনে আরো অস্বস্তিকর ফিরে আসবে এবং লক্ষ্মীপুর জেলা বর্তমানে এই বন্যা পানি কবে নামবে, কিভাবে নামবে, কবে নামতে পারে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে বলা যাচ্ছে না এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সেটি এখনো অনিশ্চিত বলছেন তিনি আমাদেরকে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ আনিস। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখল ফেনীবাসী। বানের জলে ডুবেছিল ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নেন বহুতল ভবন, উঁচু স্থান আর আশ্রয় কেন্দ্রে। ধীরে ধীরে বন্যার পানি নেমে যাওয়ায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে বন্যার ক্ষতচিহ্ন সেখানেও। বেশিরভাগ বাড়িঘরই এখনও বসবাসের অনুপযোগী, এখনও দুর্বিষহ দিন কাটছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। ঘরের মেঝে থেকে বাড়ির উঠান জুড়েই বন্যার ক্ষতচিহ্ন। চোখে জল নিয়ে নিজেদের সাজানো বাড়ির দুরবস্থা দেখছিলেন রফিক জাহানারা। ফেনীর অলিপুরে একটি টিনশেড বাড়িতে বসবাস এই দম্পতির। ভয়াবহ বন্যায় বাড়িটি তলিয়ে যাওয়ায় ঠাঁই নেন পাশের বহুতল ভবনে। সেই বিভীষিকাময় রাতের কথা বলতে গিয়ে শিউরে ওঠেন জাহানারা। একটা মোমবাতি কত জ্বালায় কত নিবে আলাই, মোবাইলের চার্জ নেই, বাদ দুগা খাবার খাই আমরা আরাম করে যাইব, সাঁপের ভয় আছে অবা। পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায়। রাতের অন্ধকারে মোমবাতি ছাড়া থাকার উপায় ছিল না, কিন্তু বাজারঘাটও জলমগ্ন থাকায় অন্ধকারে থাকতে হয় এই দম্পতিকে। 8 দিনের মাধ্যমে একটা মোমবাতি দলীয় বাজারে বা বক্তমসি খুঁজিও পাইনি। সন্ধ্যার আগে বাচ্চারিকা যা কিছু খিচুড়ি খাই শুয়ে যেতে হয়, যেহেতু রাত্রিবেলা তো ইত্যাদিকা। এবারের বন্যায় ফেনীর 6 উপজেলায় পানিবন্দী ছিল 10 লাখ মানুষ। বেশিরভাগই ঘর ছেড়ে ঠাঁই নেন উঁচু স্থান এবং আশ্রয় কেন্দ্রে। পানি নামতে থাকায় বাড়িতে ফিরে দেখতে পান এখন তা বসবাসের অনুপযোগী। মাল সাবানা সবই নষ্ট হয়ে গেছে, আমার ঘরের ভিতর কোনো মাল সাবানা নাই, সব ভাঙে চুরে গেছে। সব মাল সাবানা সব পানিতে নষ্ট হয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে, এর বাড়িঘর চলাই গেছে, এর বাড়িঘর আছে। জেলা প্রশাসক জানান এখনো ত্রাণ বিতরণ চলমান, পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। আমরা ডোর টু ডোর একটা স্টেটমেন্ট পরিসংখ্যান নিতে চেষ্টা করছি যে আসলে একেবারেই এরকম বাড়ি কতগুলো আছে। সম্প্রতি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কমিটি করার নির্দেশ দেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা। এই কমিটিটা আপনাদের এই ফেনীর বন্যোত্তর যে পুনর্বাসন কর্মসূচি এগুলি সব সমন্বয় করবে। ওই 10 টাকার ইটা যেন 100 টাকায় না কিনা হয়, এইসব বিষয়গুলোও জনসমক্ষে পাবলিক করা হবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। প্রতি বছরই আয় ও সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সম্প্রতি এমনই এক নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আগে 5 বছর পর পর হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও তা কেউই মানত না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই। শুধু হিসাব নেয়াই নয়, বরং তা জনসম্মুখে প্রকাশ করার দাবি সুশীল সমাজের।
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি 5 বছর পর পর সম্পদের হিসাব বিবরণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে। দুর্নীতি রোধ ও চাকরিজীবীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এমন নিয়ম, কিন্তু এটি মানা হয় না বললেই চলে। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর আয় ও সম্পদের হিসাব দিতে হবে। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের অনেকেই। কোন প্রক্রিয়ায় বা কিভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে সেটি জানার অপেক্ষায় তারা। এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদ সংক্রান্ত যে তথ্য দিয়ে চাওয়া হয়েছে সেটা আমাদের যে ধরনের ইনস্ট্রাকশন পাবো আমরা সেইভাবে এটা দেওয়া হবে। সম্পদের যদি সুষ্ঠুভাবে তথ্যগুলো আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা কর্মক্ষেত্র আরও সততার পরিচয় দিতে পারবো এবং সৎভাবে আমরা জীবনযাপন করতে পারবো। আমরা যে বেতনটা পাই সেই বেতনের সাথে যে আমাদের স্বচ্ছতা আয় এবং ব্যয়ের সেটা প্রকাশ পাবে। পাশাপাশি আমরা আমাদের যারা সেবা প্রার্থী জনগণ তাদের আমাদের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। সম্পদের হিসাব জমানোর পর তা যেন খতিয়েও দেখা হয় এমন দাবিও জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের অনেকে। না হলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তারা। পাশাপাশি রাজনীতিবিদ সহ অন্য পেশার মানুষের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক করা উচিত বলে মত তাদের। শুধু সরকারি কর্মকর্তা নয়, ইভেন ব্যবসায়ী, তারপর হচ্ছে যে রাজনীতিবিদরা তো দেয়, আমি যেটা জানি আর কি, রাজনীতিবিদরা সবাই দেন না, দেন শুধুমাত্র যারা নির্বাচনকালীন সময়ে। আমার মনে হয় এটা সরকার খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকেরই সম্পদের হিসাব জমা দেওয়া উচিত। এক্ষেত্রে যে সম্পদের বিবরণীটা কি অ্যাকচুয়াল কিনা সেটি যেন দেখা হয়, সেটি করা হলে মনে হয় এটা সবচেয়ে একটা কার্যকর একটা উদ্যোগ হবে। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা নেওয়া হলেও তা জনসম্মুখে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা হিসাব বিবরণীর প্রকাশের পক্ষে মত দিয়েছেন। এটা আমার কাছে মনে হয় যে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, বিশেষ করে ঘুষ, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, এই সামগ্রিক বিষয়টা বন্ধ করার ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে যদি এটি সরকার কার্যকর করতে পারে। যখন তার সম্পদের হিসাব দাখিল করবেন এবং এটি জনগণের কাছে প্রকাশ করা হবে, তখন আমরা জানতে পারবো যে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব সম্পদ কতটুকু। এই সম্পদের হিসাব দিয়ে তিনি দুর্নীতিবাজ না সৎলোক এটি আমাদের কাছে আমরা যাচাই করতে পারবো। দেশে সরকারি চাকরিজীবী আছেন প্রায় 15 লাখ। আয় ও সম্পদের হিসাব বিবরণী কিভাবে দাখিল করতে হবে তা চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কর অব্যাহতি সুবিধার লাগাম টানবে এনবিআর। এতদিন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের স্বার্থে নানা খাতে সুবিধা দেওয়া হয়, তবে এখন আর সেই পথে হাঁটবে না নিয়ন্ত্রক এই সংস্থা। ধারণা করা হচ্ছে এসব সুবিধার আড়ালেই নানা অনিয়ম হয়। অনেক ক্ষেত্রে দেখানো হয় কাগজে বিনিয়োগ, কৌশলে সাদা করা হয় কালো টাকা। আর এক্ষেত্রে সামনে এসেছে পোলট্রি, মৎস্য, ডেইরি, আইসিটি খাতের নাম। এনবিআর এর চেয়ারম্যান মনে করেন কর অব্যাহতির অপপ্রয়োগ বন্ধ করা দরকার। বিশ্লেষকরা বলছেন কর প্রশাসনের অটোমেশন কার্যকর করতে হবে। পিছিয়ে পড়া শিল্প খাত এগিয়ে নিতে দেশে কর অব্যাহতি সুবিধা বিদ্যমান। সেই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরেই এদেশে সুবিধা পাচ্ছে নির্দিষ্ট কিছু শিল্প। তবে যাচাই বাছাই ছাড়াই শুধুমাত্র সুবিধা নিতে এতদিন বিভিন্ন খাতের কর ছাড় দিয়েছে এনবিআর। এই কাজের কুশীলব সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। পরিবর্তিত এই সময়ে কর অব্যাহতির সুবিধা খতিয়ে দেখতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। মৎস্য, পোলট্রি, ডেইরি সহ এসব খাতের সুবিধা এবং এর আড়ালে কর ফাঁকির তথ্য যাচাই শুরু করেছে নিয়ন্ত্রক এই সংস্থা। মৎস্য আয়, তারপরে পোলট্রি, ডেইরি, এই ইনকামগুলো অনেক দিন ট্যাক্স এক্সেম্পটেড ছিল, ফ্রি ছিল। এখন সেখানে অল্প কিছু ট্যাক্স করা হয়েছে, কিন্তু আমরা খেয়াল করেছি এগুলো কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বড় জায়গা। একদম পাড়া গায়েও কিন্তু এই ব্যবসাগুলো আছে। ওরাই কিন্তু রিয়েল মৎস্য উৎপাদক, পোলট্রি উৎপাদক এবং ডেইরি উৎপাদক। ওদের জন্য আমরা ট্যাক্স এক্সেম্পশন দিলাম, কিন্তু বাস্তবে এই এক্সেম্পশনগুলো ব্যবহার করা হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কৌশল হিসেবে। আইসিটি খাত বিকাশের কথা বলে বছরের পর বছর দেয়া হয়েছে কর সুবিধা। এতে শেখ হাসিনা সরকারের খুব কাছের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আঙ্গুল ফুলে হয়েছে কলা গাছ। এনবিআর চেয়ারম্যান মনে করেন এসব সুবিধার অপপ্রয়োগ হচ্ছে। আইসিটিও আমরা গত অনেক বছর ধরে ট্যাক্স এক্সেম্পশন রেখেছি,
যেখানে ট্যাক্স এক্সামশন আছে আমরা দেখেছি সেখানে এর অপপ্রয়োগ হয়েছে। দেখা গেলো যে ওনার আইসিটি থেকে হিউজ ইনকাম, অন্য সব ইনকামের লস। তো এই জায়গাগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করি। বড় বড় ট্যাক্স ফাঁকি যেই জায়গাগুলোতে হয়, যেখানে আমরা ট্যাক্স পাই না, সেখান থেকে আমরা প্রপারলি ট্যাক্সগুলো আদায় করার চেষ্টা করব। কর প্রশাসনে অটোমেশন না থাকায় বেড়েছে কর ফাঁকি দেবার প্রবণতা। সনাতনী ব্যবস্থা ধরে রাখতে চায় স্বার্থান্বেষী মহল। এক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। কর প্রশাসনকে যদি শক্তিশালী অটোমেশন, স্ট্রেনথেনিং সেইভাবে যদি করা যায়, জিডিপির 2 to 3% কর বাড়ানো যায়। তো আমাদের এখন 8-এর নিচে আছে, ধরেন 7.5 বা এটাকে 10 করা কোনো ব্যাপারই না। রাজস্ব খাতের সংস্কার কার্যক্রম শুরু করেছে এনবিআর। নিশ্চিত করা হচ্ছে সব বিভাগের জবাবদিহিতা। লিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় শ্রেণীর কর্মচারী, অথচ তার কথাতেই হাসপাতাল চলে। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর কিপার সুলেমান আহমেদ। প্রয়োজন ছাড়াই কেনাকাটায় যার অসীম আগ্রহ। সম্প্রতি বাজার মূল্যের চেয়ে বেশি দরে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ কেনার একটি বিল তৈরি করেন সুলেমান। অসঙ্গতি দেখে তাতে স্বাক্ষর না করায় হাসপাতাল তত্ত্বাবধায়কের উপরে হামলা হয়। সুলেমান ও তার সিন্ডিকেটের কাছে জিম্মি প্রান্তিক স্বাস্থ্যসেবা। 2008 সালে উপজেলা স্বাস্থ্য সহকারী থেকে বিতর্কিত পদায়নে মাত্র 10 বছরের মধ্যে বনে যান সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর কিপার। এরপর থেকেই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুলেমান আহমেদের বিরুদ্ধে। দুর্নীতিতে জড়িয়ে সুলেমান আগেও বহুবার হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। সবশেষ অনিয়মের দায়ে সুলেমানকে সদর হাসপাতাল থেকে অব্যাহতি দিলেও ফের আদেশ বাতিল করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ওর চাকরি যেখানে স্বাস্থ্য সহকারী ওয়ার্ড ভিত্তিক, সে কিভাবে স্টোর কিপার পদে পদোন্নতি পেল, প্রমোশন পেল? অবৈধভাবে বেআইনিভাবে নিয়োগ পেয়েছে এবং তার এই অবৈধ নিয়োগ বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা চলছে। এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলেও পরে আবার তারা সেম পজিশনে এসে আবার বহাল থাকছে। এই দুর্নীতি এবং সিন্ডিকেট যতদিন না পর্যন্ত সেটা ভাঙা হবে না, ততদিন পর্যন্ত এই সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন হবে না। প্রয়োজন না থাকলেও জোরপূর্বক কেনাকাটায় বাধ্য করত সুলেমান সিন্ডিকেট। 2023-24 অর্থ বছরে প্রায় 2.5 কোটি টাকার ঔষধ ও রিয়েজেন্ট কেনার চেষ্টা করে স্টোর কিপার সুলেমান। অসঙ্গতি থাকায় বিলে স্বাক্ষর দিতে অপারগতা জানান হাসপাতালের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক। ক্ষিপ্ত হয়ে জেলা আওয়ামী লীগ সেক্রেটারির মাধ্যমে জামাত শিবিরের তকমা দিয়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় তত্ত্বাবধায়কের বদলির অনুরোধপত্র। চিঠিতেও কাজ না হলে হামলা চালানো হয় তত্ত্বাবধায়কের উপর। আমি এই হাসপাতালে 2 মাস হলো যোগদান করেছি তত্ত্বাবধায়ক হিসাবে। জয়েন করার পরপরই হাসপাতালের স্টোর কিপার সুলেমান এবং হিসাব রক্ষক সমীর 2টা বিলের 2 কোটি 60 লাখ টাকার একটা বিল নিয়ে আসেন। তাতে আমি চরম অসঙ্গতি দেখি। দেখার পরে এটা সিগনেচার করি নাই। তাতে তারা ক্ষিপ্ত হয়ে ইদানিং আমার বাসায় ভাঙচুর করেন এবং আমাকে মোবাইলে থ্রেট দিচ্ছেন এবং ইদানিং ওরা যে আমার হসপিটালে নানা অস্ত্রতা তৈরি করছেন। সব অভিযোগ ষড়যন্ত্রমূলক উল্লেখ করে সুলেমানের দাবি ঔষধের টেন্ডার তত্ত্বাবধায়ক নিজেই করেছেন। আমি আমার স্যারের বাসাত গিয়া ভাঙচুর করমু, করমু, এটা তো কোনো বিবেকবান মানুষই করতো না। আর আমার দ্বারা তো এটা কোনো ধরনের সম্ভব না। সিলেট বিভাগের ভিতরে শোনা কত ইজিপিতে টেন্ডার সিস্টেম চালু করছেন, যে কোনো ধরনের দুর্নীতির কোনো কিচ্ছু নাই। পদে 3য় শ্রেণীর কর্মচারী, কিন্তু স্থানীয় প্রভাব আর অধিদপ্তরের কর্মকর্তাদের যুগসাজেশে তিনি হাসপাতালের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুলেমান সিন্ডিকেটের বাকি সদস্যের ফিরিস্তি থাকছে পরের পর্বে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন চলছে। কোথাও প্রধান শিক্ষক বা আবার কোথাও সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, যৌন হয়রানি সহ নানা অভিযোগ। অবিলম্বে সব শিক্ষকদের অপসারণ করে শাস্তির দাবি করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। টাঙ্গাইল কালিহাতীর রাজাফৈর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত 10 বছর ধরে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ সহ কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। টাকা খেয়ে তারপর উনি এখানে নিয়োগ করেছেন। উনি প্রতি সময়
প্রতি ফর্ম ফিলাপের সময় উনি টাকা বেশি নেন। উনি স্কুলের সকল ক্ষেত্রে ওনার রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটায়, শিক্ষকদের এবং অভিভাবকদের কোনো মূল্যায়ন করেন না। এর অধীনে চাকরি করা একজন শিক্ষকের পক্ষেও সম্ভব না, সে দাস বানিয়ে রেখেছে শিক্ষকদেরকে। একই চিত্র উপজেলার দুর্গাপুর দাখিল মাদ্রাসার। প্রতিষ্ঠান সুপারের বিরুদ্ধে উঠেছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পাশাপাশি প্রতিষ্ঠানের জমি নিজের নামে বিক্রির অভিযোগ আছে। মাদ্রাসার আইসিটি শিক্ষকের বিরুদ্ধে রয়েছে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগও। যখন পড়া ধরে তখন মানে শরীর টাচ করব, আমাদের ক্লাসে যাওয়ার পরে আমাদের বলে যে মুখ খুল, আমরা যদি মুখ না খুলি আমাদের ক্লাস থেকে বাইর করে দেয়। মানে আমাদের অনেক গণ হয়রানি করে, যেমন আমরা কিছু বললে আমাদের ছেড়ে দেওয়া হয়, উপপতির কথা বললে আমাদের বলা হয় যে তোমরা বেশি কথা বলো তোমাদের উপপতি কেটে দিব। আমাদের এই সাইডে পুরো টিনের ঘর ছিল, সে টিন ইট খুলে বিক্রি করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকরা। ওনারা কিন্তু বলতেছে সুপারের পদত্যাগ, এইখানে আবার আরেকজনের বিরুদ্ধে একটা অভিযোগ আসে, এটা কি কেমন তাহলে বুঝতে পারছেন যে সত্য নাকি? মানে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ অসত্য। একটা কাগজ দিয়েছে আমার বিরুদ্ধে, অনেকগুলা আত্মসাৎ, খারাপ আচরণ, তারপরে হইল ইট সিমেন্ট এই বালু এগুলা বেচে ঘর আত্মসাৎ করছে। আল্লাহ রহমতে আমি বলতে চাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। প্রশাসনের কর্মকর্তারা বলছেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আমরা সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, সেখানে আমরা সেটা প্রেরণ করি এবং তার মাধ্যমেই তাদের শাস্তির ব্যবস্থা হয়। এখানে আমাদের জেলা শিক্ষা অফিস থেকে কোনো রকম আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। শুধু এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জেলার BS বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, আজিজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলন। জারিন অর্নি, যমুনা নিউজ। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে কক্সবাজারে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর সব মৎস্য অবতরণ ঘাট। তবে ভরা মৌসুমেও বিরূপ আবহাওয়ার কারণে মাছ ধরায় প্রভাব পড়ছে বলছেন ট্রলার মালিক ও জেলেরা। সরবরাহ বাড়লেও দাম এখনও চড়া। ভোর হলেই বঙ্গোপসাগর থেকে ইলিশ ভর্তি ট্রলার এসে ভিড়ে কক্সবাজারের বাকখালী নদীর নুনিয়াছড়া ফিশারি ঘাটে। এরপর সেখান থেকে আসে মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রতি ট্রলারে মিলছে 1 থেকে 1,500 ইলিশ। মৌসুমের শুরুতে টানা বৃষ্টি এবং সাগরে লবণাক্ততা কমায় ইলিশ ধরা পড়ার পরিমাণ কিছুটা কম বলছেন ট্রলার মালিক ও জেলেরা। আমরা আজকে 1 সপ্তাহ আইছি, মাছ 700 পাইছি। 700 গত বছর তো অনেক দাম আরো বেশি ছিল, যেটা 1,20,000, 2,20,000, 1,80,000 স্বাভাবিক আছে রেটটা। 3টে ট্রলার সাগর গেছে আমার। এই ট্রলার একটা বাজে 200 মাছ, একটা বাজে 150 মাছ, আবার কিছু কিছু ট্রলারে 1,1200 এরকম করে মাছ আছে। এসব ইলিশ প্রক্রিয়াজাতকরণের পর সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। দূর দূরান্ত থেকে আসছেন পাইকাররা। ঢাকা, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর, সোয়ারিঘাট, কারুম বাজার, বিভিন্ন স্থানে আমাদের মাছ যায়। মজুত করার পর হচ্ছে প্রক্রিয়াজাত করে আমরা ঢাকায় সাপ্লাই করবো। এখান থেকে যাইলে 10,000 টাকার উপরে চলে যায়। সরকার পরিবর্তনের পর চাঁদাবাজিটা কমছে, পুলিশ লোকের কমছে। পাইকারিতে 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ 1500 টাকা, 800 গ্রাম থেকে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়। আখাউড়া, সিলেট ও কুমিল্লা স্থলবন্দর দিয়ে চোরাই পথে ভারতে ইলিশ পাচার বন্ধ হলে দাম আরও কমবে বলছেন বিক্রেতারা। যদি বাইরে মাছ যায়, আমদানি রপ্তানি করলে কিছু আরো বাড়বে। চোরাই পথে আপনার প্রচুর মাছ ল্যান্ড ফুড দিয়ে আপনার বাইরে পাচার হচ্ছে। ল্যান্ড ফুড যদি সজাগ থাকে, বাংলাদেশের মানুষ মানে ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশটা চলে আসবে। কক্সবাজারে এই কেন্দ্রে গেল 1 মাসে মাছ আহরণের পরিমাণ 710 টন, এর মধ্যে 200 টনেরও বেশি ইলিশ। আশা করছি এবছর ইনশাল্লাহ ভালো হবে আর কি, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, পানিটাও একটু বেশি মিষ্টি হবে। সাগরের লবণাক্ততা কমলে মাছের পরিমাণও ইনশাল্লাহ আরও বাড়বে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যবহৃত একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ডমিনিকান রিপাবলিক থেকে আটক করা হয় ফালকন 900 EX এয়ারক্রাফট। পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অভিযোগ, মার্কিন রপ্তানি আইন এবং নিষেধাজ্ঞা অমান্য করে $1.30 কোটি
বিমানটি ক্রয় করা হয়েছে। ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় সোমবার ডমিনিকান রিপাবলিকের লা ইজাবেলা এয়ারপোর্ট থেকে এয়ারক্রাফটটি উড়ে যায়। 2022 সালের শেষ দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে ক্রয় করা হয় এটি, এবং ভেনেজুয়েলার সম্পৃক্ততা আড়াল করতেই ব্যবহার করা হয় একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে। পরের বছর যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান অঞ্চল হয়ে ভেনেজুয়েলায় পাঠানো হয় এবং অন্য দেশের সফরে বিমানটি ব্যবহার করেছেন মাদুরো। এয়ারক্রাফট জব্দের ঘটনায় নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।